নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। এই গল্পটার মাধ্যমে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি আমি। একবার এক বাঙালি মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পড়াশোনা শেষ করার পর এক বিহারি সরকারি কর্মচারীর সাথে প্রেমের সম্পর্কে যুক্ত হয়। এবং এই যে বাঙালি এবং বিহারি ২ পরিবারের যে সম্পর্ক, সেটি মেয়েটির পরিবারের কিছু লোকের অমত থাকা সত্ত্বেও মেয়ের পরিবারের মেজর লোকের বিয়েতে সম্মতি থাকার জন্য মেয়েটির সাথে ওই বিহারি ছেলেটির একটি বিবাহ সম্পর্কে তারা দুজন আবদ্ধ হয়। আর বিহারীদের একটা বিষয় থাকে যে তারা যেহেতু সরকারি চাকরি করে, তো তাদের বিয়ের যে পণ বা যৌতুক এটা অনেক বেশি ডিমান্ড করে। কারণ তাদের একটা ব্যাপার থাকে যে চাকরি করে, সরকারি চাকরি। এবং মেয়েটির পরিবার থেকে অনেক টাকা যৌতুক দাবি করে এবং কোনো পরিবারই যে টাকা ডিমান্ড করে ছেলের পক্ষ থেকে সেই টাকা অতটা দিতে সামর্থ্য হয় না। ধরো ছেলের পরিবার থেকে ৫০ লাখ টাকা ডিমান্ড করলো, মেয়ের পরিবার থেকে হয়তো ১০ লাখ টাকা বা ২০ লাখ টাকা দিতে রাজি হলো। তখন এই ব্যাপারে ছেলের পরিবারের একজন এবং মেয়ের পরিবারের একজন থেকে দুটো ধরো ৩৫ লাখ টাকা বা ৩০ লাখ টাকার মধ্যে সমঝোতার মাধ্যমে এই বিয়েটা সম্পন্ন হয়। কিন্তু আমাদের বাঙালি পরিবারের মধ্যে এই জিনিসটা হয় না। তো ঠিক এমনই খাটালমারি পালঙ্ক থাকা সত্ত্বেও গাড়ি, এমনকি তাদের গাড়িও ডিমান্ড থাকে, হ্যাঁ? বুলেট ধরো এইসব গাড়ি তো থাকবেই। তাছাড়াও আরো নগদ ক্যাশ এত টাকা, সোনা এত কিলো এইরকমভাবে একটা ডিমান্ড থাকে। আর যদি হয় সরকারি কর্মচারী তাদের তো অনেক বেশি ডিমান্ড থাকে। তো এসব থাকা সত্ত্বেও অ্যা ছেলের মনের ভিতর একটা খুঁতখুঁতে ব্যাপার থাকে। আমি ৫০ লাখ টাকা ডিমান্ড করেছিলাম, আমি পেলাম না। এই যে ব্যাপারটা, তো এত সব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এবং মেয়ের পরিবারেও যে মেয়ের বাবা থাকে, তার মনে, মনে ব্যাপার যে এত লাখ টাকা দিলাম মেয়েটাকে সুখী হতে পারবে কিনা? তো এসব বাধা বিপত্তি পার করে মেয়েটির এবং মেয়েটি ছিল জেদি যে হ্যাঁ, আমি ওই ছেলেকেই বিয়ে করব, ওই ছেলেটা খুব ভালো। এবং এমনকি মেয়ের পরিবারের কিছু উম উম থাকে ১-২ জন ছিল যারা বলেছিল যে ওই ছেলেটা খুবই ভালো। আ এবং এই জিনিসটা একটু করবেন, নোট রাখবেন। মেয়ের পরিবারের ১-২ জন বলেছিল এই ছেলের মতো ছেলে হয় না, খুব ভালো ছেলে। বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই ওই মেয়েটি বিহারি পরিবারে কিছুতেই মানিয়ে নিতে পারছে না। কারণ বাঙালি পরিবার এবং বিহারি পরিবারের মধ্যে কালচারের যে একটা বিরাট বড় গ্যাপ থাকে, সেটা ওই মেয়েটি বুঝতে পারেনি। কারণ তাদের প্রেমালাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিয়ের কিছুদিন পর থেকে সমস্যা শুরু। মেয়েটি ওই পরিবারে কিছুতেই মানিয়ে নিতে পারছে না। ছেলের পরিবারের বেশিরভাগ মানুষ তাকে এই মানে খোঁটা দিতে থাকে যে এত লাখ টাকা ডিমান্ড করা হয়েছে, তুমি দিতে পারোনি এবং তুমি কি কিছুতেই আমাদের সাথে পার পেয়ে উঠছো না বা তোমাদের রান্না ভালো না, এই ভালো না, তা ভালো না নিয়ে মেয়েটি নানা ধরনের সমস্যার মধ্যে জর্জরিত এবং ছেলেটির সাপোর্ট সেখানে নেই। ছেলেটি মেয়েটিকে আগে কিছুতেই মানে সেই নতুন বউ বাঙালি বউটিকে কিছুতেই সাপোর্ট করছে না। তারপর নতুন আরেকটা সমস্যার সৃষ্টি হয়, সেটি হলো বৌদি। মানে ওই ছেলেটির আরো অনেক পাড়া পাড়া প্রতিবেশী এবং এছাড়াও আশেপাশে নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে যে দেওর থাকে তাদের, তারা এই বউটিকে উত্ত্যক্ত করতে থাকে, আর বউটির মানে এই জিনিসগুলো কিছুতেই মানিয়ে নিতে পারছে না। আর কিন্তু বিহারি কালচারে এই জিনিসটা থাকে বৌদিদের সাথে দেওরের একটা সম্পর্ক। তো সেটি মেয়েটির পছন্দ না। এই এতগুলো সমস্যা তো ছিলই। তার সাথে, সাথে এই সমস্যাটা একদিন এমন চরম পর্যায়ে পৌঁছে গেল, এই যে দেওর একদিন এই বৌদির সাথে একটা খারাপ কাজ করে এবং এই খারাপ কাজটা আরো বাজে পর্যায়ে পৌঁছাতে পারত, তার আগেই এই মেয়েটি বুদ্ধি করে তার স্বামীকে জানিয়ে দেয় যে তার দেওর তার সাথে এই ঘটনা ঘটিয়েছে। তো তখন হাসব্যান্ড। যে তুমি চেপে যাও বা তুমি কাউকে বলার দরকার নেই, তাহলে আমাদের মান-সম্মান চলে যাবে। এবং সেখানে সাপোর্ট করে তার ভাইকে এবং তার ভাই আরো উল্টে এই বৌদির উপর দোষ দেয় যে বৌদি আমার উপর এইরকম, এইরকম করে। এই যে বাঙালি মেয়েটির একদিকে তো তার শ্বশুর-শাশুড়ির যন্ত্রণা, তারপর স্বামী তাকে সাপোর্ট করে না, তারপর দেওর তাকে এইভাবে অত্যাচার করে। তারপর আরো ওই যে পণ বা এই যে দহেজের ব্যাপারটা, তাই নিয়ে যন্ত্রণা। তখন একটা সময় এলো যখন এই মেয়েটার উপর এইসব অত্যাচার থাকা সত্ত্বেও শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু হলো। মারধর শুরু হলো। তখন মারধর সহ্য না করতে পেরে মেয়েটি তার বাবার বাড়ি চলে এলো। হুম? এবং তারপর ওই ছেলেটার বিরুদ্ধে একটা কেস করে। মেয়েটি যখন তার বাবার পরিবারে ফিরে আসে, তখন তার বাবার পরিবারে যে মানুষগুলো বলেছিল এই ছেলেটি খুবই ভালো, এই ছেলেটির পরিবার খুবই ভালো, তারা সম্পূর্ণ উল্টে গিয়ে বলে যে আমার মেয়েটি জীবিত ফিরে এসছে ওখান থেকে ওই অত্যাচার সহ্য করে, এটাই আমাদের কাছে বড় পাওনা, আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এবং এই মুহূর্তে সেই ছেলেটার বিরুদ্ধে ৩-৪ টি কেস দেওয়া হয়েছে। একটা
ডিভোর্সের কেস, তারপর নারী নির্যাতনের কেস এবং পণ প্রথার জন্য স্ত্রীকে অত্যাচার তার কেস দেওয়া হয়েছে এবং এই যে ডিভোর্সের মামলাটি এখন বর্তমানে কোর্টে চলছে। ছেলেটি টেম্পোরারি বাড়ি তো কলকাতায়, কারণ এখান থেকেই ভর্তি হয়েছিল। আর তাদের পৈতৃক বাড়ি যেটা সেটা হলো বিহারে। তো ছেলেটি এখন এই স্ত্রীকে এইভাবে ছেড়ে দিয়ে ডিভোর্স কমপ্লিট হয়নি তার আগেই এখন একটা বিয়ে আরেকটা বিয়ে করেছে আর কি সে বিহারে ওখানেই সেই স্ত্রীকে নিয়ে থাকে। এই কেসটির বর্তমান নিষ্পত্তি এখনো হয়নি। আর ওই মেয়েটি ২ বছর সংসার করার পর এখন তার বাবার বাড়িতেই রয়েছে এবং মাঝে, মাঝে গিয়ে কোর্টে গিয়ে হাজিরা দেয় এবং এই কেসটি এখন বর্তমান চলছে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের সম্পর্ক বা সম্বন্ধ দেখার আগে বা করার আগে প্লিজ একবার ভেবে নেবেন। আমি এই ভিডিওটি বানানোর মাধ্যমে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে এই ধরনের সম্পর্ক তৈরি করা বা এই ধরনের সম্পর্ক করার আগে প্লিজ আপনারা একবার একটু ভেবে দেখবেন। পরিবারের সকলের সম্মতি নিয়ে তারপর এই ধরনের সম্পর্কে এগোবেন।